নিস্তব্ধ রাত, নির্জন হাইওয়ে আর রক্ত ভেজা একটি বাস। কোনো চিৎকার নেই, কোনো ধস্তাধস্তিও নেই, অথচ বাসের ভিতর এক নিথর দেহ। পুলিশের পুরো টিম যেখানে ব্যর্থ, সেখানে অফিসার কাস্ত্রো এমন এক সত্যর মুখোমুখি হয় যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। এই খুনের রহস্য কোনো সাধারণ অপরাধ নয়, বরং এক পরিকল্পিত নরক। বাসের কোন যাত্রীটি আসলে মানুষরূপী জানোয়ার, জানতে হলে ভিডিওটির একটা সেকেন্ডও মিস করবেন না। তাহলে চলুন শুরু করি। সিনেমার শুরুতে একটা বাস দেখানো হয়, যে বাসে অনেকগুলো মানুষ ওঠে আর তাদেরকে গন্তব্যে পৌঁছে দিতে বাসটি যাত্রা শুরু করে। আর এই বাস থেকেই সমস্যা শুরু হতে যাচ্ছে। এরপর সিন কাটকে দেখানো হয় পুলিশ স্টেশনে। একটা মেয়ে নিখোঁজ হওয়ার কমপ্লেন করতে আসে দুজন ব্যক্তি। এদিকে আমরা তখন ভিতরে পুলিশ অফিসারকে দেখি, সে একজনকে মারতে থাকে এবং অনেককে ধরে নিয়ে আসে। তখন একজন নেতা বাধা দিতে আসে এবং তাকেও মারতে শুরু করে। এটা দেখে সেখানকার থাকা লোকেরা সব ভয় পেয়ে যায়। এরপর সে বাইরে আসে এবং বাইরে আসার পরে সে জানতে পারে ক্রসিং থেকে মেয়ে কিডন্যাপ হয়েছে। আর তখন আমরা সেই অফিসারের চেহারা দেখতে পারি, আর তার নাম ছিল কাস্ত্রো। কাস্ত্রো ছিল খুবই বুদ্ধিমান অফিসার। সে কেসগুলো তার বুদ্ধির দ্বারা সমাধান করত। তখন কাস্ত্রো ক্রসিং এর লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তার মধ্যে ভিকি জানায় ওই মেয়ের লাস্ট ফোনের লোকেশন চেন্নাই পটিতে দেখাচ্ছে এবং সেটা সে বলে। তখন কাস্ত্রো ক্রসিং এর সেই লোকেশনে যায়। সেখানে এসআই মানি দোকানদারকে মেয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই মেয়েকে কি সে দেখেছে? দোকানদার তখন বলে, হ্যাঁ মেয়েকে দেখেছে, সে রাস্তাতে গিয়েছিল। তখন কাস্ত্রো সন্দেহ করে, সে সামনের দিকে এগিয়ে যায়। নিচে তখন দেখতে পারে কাঁচ ভাঙা, তার সাথে বিছাও আছে। এরপর সামনে একটা বাড়ির দিকে যায়। সেখানে এসির পানি দেখে তার সন্দেহ হয়। তখন তাদেরকে তালা ভাঙতে বলে। তালা ভেঙে ভিতরে ঢুকে এবং সে দেখে বোঝে সে যেটা সন্দেহ করছে আসলেই তাই। বাইরে আসলে এসআই মানি জিজ্ঞেস করে। কাস্ত্রো তখন বলে, ঘরের সবকিছু না চললেও এসি চলেছে, কারণ নিচে এসির পানি পড়ছিল এবং ঘর ঠান্ডা ছিল। সে আরো বলে, রাস্তায় থাকা বিছা আর ঘরের ভিতরে একই বিছা দেখা গেছে। এর মানে ওই মেয়ের উপরে কেউ বিছা দিয়ে আক্রমণ করে আর ওই মেয়ে কাপড় পরিবর্তন করার জন্য এই ঘরে আসে আর তাকে কেউ সাহায্য করে। এর মানে হলো এটা আগে থেকে পরিকল্পনা করেই কিডন্যাপ করা হয়েছে। তখন সে সমস্ত থানায় ওই মেয়ের ছবি পাঠাতে বলে এবং সমস্ত গাড়ি চেক করতে বলে। এদিকে তখন আমরা দেখি পুলিশরা গাড়ি চেক করছে। তখন আমরা একটা গাড়ির ভিতরে ওই মহিলাকে দেখতে পাই, যে মহিলা ওই মেয়েটিকে সাহায্য করেছিল আর সে কিসের জন্য টাকা নিচ্ছে। এ থেকে বোঝা যায় ওই মহিলা এই কিডন্যাপের সাথে জড়িত ছিল। এদিকে একজন পুলিশ অফিসার ওই মেয়ের বান্ধবীর বাসায় যায়। সেখানে তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমি কিছু জানি না এবং সে কোথায় আছে সেটাও বলতে পারে না। তখন তার বাবা বলে, এত রাতে জিজ্ঞেস না করে আপনি কালকে আসুন। এরপর সিন দেখানো হয় পুলিশ চেকিং এ। একটা গাড়ি থামানো হয়। গাড়ির ভিতরের লোকেরা নেশায় ছিল আর তারা কেন যেন ভয় পাচ্ছিল। পুলিশ তখন গাড়ির ডিকি খুলে এবং সেখানে চেক করে। তখন সেখানে একটা মেয়ের লাশ দেখতে পায়। এই কথা সামনে বলতেই তাকে গুলি করে মেরে ফেলে। সাথে সেখানে থাকা 3 জন পুলিশ সদস্যদের মেরে ফেলে এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়। এই খবর পেয়ে কাস্ত্রো সেখানে যায়। সে পরিবেশ দেখে তখন বুঝতে পারে এখানে কি হতে পারে। গাড়ির লুকিং গ্লাস ভেঙে গেছে আর ঘ্যাস লেগে গাড়ির রং উঠে গেছে। রং দেখে সে বুঝতে পারে গাড়ির রং ছিল নীল কালারের। এজন্য সে রাশিপুরম চেকপোস্টে ফোন দেয় এবং তখন সেখানে নীল কালারের গাড়ি গেছে কিনা জানাই। তখন বলে, এখানে কোনো নীল কালারের গাড়ি যায়নি। এসআই মানি তখন বলে, রাশিপুরম চেকপোস্ট ছাড়া গাড়ি যেতে পারবে না। কাস্তে তখন বলে, আরেকটা রাস্তা আছে যাওয়ার, যেখান থেকে যাওয়া যায়, তবে রাস্তা অনেকটা বাঁকা, যেতে অনেক সময় লাগে। আমরা যদি সোজা রাস্তা দিয়ে যাই তাহলে তাদেরকে ধরা সম্ভব। এই বলে তারা রওনা দেয় এবং সেই গাড়ির কাছে পৌঁছে যায়। তাদেরকে ধরার চেষ্টা করা হয় আর তারা পালানোর চেষ্টা করে। এক জায়গায় এসে তারা গাড়ি থেকে পালিয়ে যায়। কাস্তে তখন গাড়ির কাছে আসে এবং গাড়িতে কাউকে দেখতে পায় না। এজন্য সে গাড়ির ডিকি খোলে, কিন্তু ডিকিতেও কিছু পায় না। এতে তার সন্দেহ হয় এবং সামনের দিকে সে এগিয়ে যায়। সামনের দিকে এগিয়ে যেতেই তার উপর বোতলের বোমা ছড়ে। সে কোনো রকম সেখান থেকে বেঁচে যায়। এরপর তার উপরে অনেকগুলো বোতল ভাঙে এবং এক পর্যায়ে তার গলায় দড়ি দিয়ে তাকে আটকানো হয়। তখন সেখানে কয়েকজন মশাল নিয়ে তার উপর আক্রমণ করতে আসে। এরপর তাদের সাথে তার মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে সেখান থেকে তারা পালিয়ে যায় এবং ফাঁকা জায়গায় আসে। সেখানে তাদের সাথে আর এক ধাপ মারামারি হয়। এরপর একজনকে ধরে মারতে থাকে এবং তাকে জিজ্ঞেস করলে সে বলে, আমরা টাকার জন্য কিডন্যাপ করি। রাস্তার মাঝে একটা গাড়ি এসে ওই মেয়েকে নিয়ে গেছে। তখন কাস্তে বলে, তোর বসকে ফোন দে। তখন সে তার বসকে ফোন দেয়। ফোন ধরে জিজ্ঞেস করে, কেন ফোন দিচ্ছিস?
ওই লোক বলে, আমি খোঁজ নেওয়ার জন্য ফোন দিচ্ছি। কিন্তু তখন তার বস বুঝতে পারে পাশে পুলিশ আছে, এজন্য সে বলে, তোর পুলিশের কাছে বল, সে আমাকে কখনো ধরতে পারবে না। কাস্তে তখন রেগে যায় এবং সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। এরপর সে তার পোশাক পরিবর্তন করে গাড়ি নিয়ে রওনা দেয়। সে তখন ভিকিকে একটা নাম্বার দেয়। কাস্তে একটা নাম্বার দিলে ভিকি ফোনে জানায় ওই নাম্বার এখন অফ আছে, আর ওই নাম্বারে কোনো ইনকামিং বা আউটকামিং কল আসেনি। এরপর সিন চলে যায় বাসের দিকে। পুলিশের কন্ট্রোল রুমে একজন ফোনে জানায় বাসে একটা মেয়েকে নির্যাতন করা হচ্ছে। বাসের লোকেশন ও নাম্বার জানায়। তখন অফিসার পুলিশকে ফোন করে বলে বাসের পিছনে যেতে। তখন তারা রওনা দেয়। এদিকে তখন আমরা দেখি পুলিশরা ছবি দেখিয়ে ওই মেয়েকে খুঁজতে থাকে। তখন সেখানে কাস্তে আসে। অফিসার তখন বলে, ওই মেয়ের বান্ধবী আর অনেকের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেনি। তখন কাস্তে বলে, কন্ট্রোল রুম থেকে ফোন এসেছে, বাসে একটা মেয়েকে নির্যাতন করা হচ্ছে, হয়তো এই মেয়েই সে হতে পারে। এরপর তারা রওনা দেয় এবং সামনের চেকপোস্টে গিয়ে তারা অপেক্ষা করতে থাকে। সামনে তখন সেই বাস আসে। তখন কাস্তে বাসের কাছে যায় এবং জিজ্ঞেস করে বাসে কি সমস্যা হয়েছে। ড্রাইভার তখন বলে, কোনো সমস্যা হয়নি তো স্যার। কাস্তে তখন বলে, তাহলে ফোন দিয়েছে কেন? এদিকে ভিতরে পুলিশ চেক করে জানায় একজন মারা গেছে। তখন কাস্তে ভিতরে যায় এবং লাশ দেখে অবাক হয়ে যায়। এরপর সবাইকে গাড়ি থেকে বের হয়ে আসতে বলা হয়। সবাই একে একে গাড়ি থেকে বের হয়। তখন একজন মেয়ে লাশ দেখে চিৎকার করে এবং লাশের দিকে ছুটে যায়। আর এই ছেলেটির নাম ছিল জিভা, আর এই মেয়ে ছিল তার গার্লফ্রেন্ড। তখন সেখানে ডাক্তার আসে। কাস্তে ডাক্তারকে বলে রাতের ভিতরে রিপোর্ট দিতে হবে। ডাক্তার তখন বলে, নিয়মের বাইরে গিয়ে এত দ্রুত রিপোর্ট দেওয়া সম্ভব না। কাস্তে তখন বলে, প্রথমে কিডন্যাপ হয়েছে, পরে আমাদের অফিসারগুলো খুন হয়েছে এবং বাসের ভিতর খুন হয়েছে, এতগুলো বিষয় আজকে ঘটেছে, এই জন্য করে রিপোর্টটা আজকে আমাদের দরকার। তাই আপনি দ্রুত রিপোর্টটা দিন। কারণ কাস্তে মনে করে এই হত্যাগুলোর কোনো সম্পর্ক আছে একে অন্যের সাথে। তখন ডাক্তার বলে, ঠিক আছে, আমি দ্রুত রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এরপর বাসকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। সবাইকে বাস থেকে নামিয়ে থানায় বসানো হয়। তখন সেখানে ভিতরে একজন ছবি তুলছিল, তাকে ছবি তুলতে নিষেধ করা হয়। এরপর বাসে থাকা প্রত্যেকের ছবি, হাতের ছাপ, নাম, ঠিকানা ও সবকিছু লেখা হয়। তখন এসআই মানি এসে জানায় কন্ট্রোল রুমে যে ফোন দিয়ে জানিয়েছিল তারই লাশ এটা। তখন জিভার গার্লফ্রেন্ড কন্ডাক্টরের কলার ধরে বলে, তাকে কেন মেরে ফেললে? তখন সবাই তাকে সন্দেহ করে। এরপর সিন দেখানো হয় বাসে ওঠার আগে একজন ছেলে সবার সাথে সেলফি তুলছিল। সে প্রায় সবার সাথেই মোটামুটি সেলফি তোলে। এদিকে তখন আমরা জিভাকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে দৌড় আসতে দেখি। তারা বাসের কাছে এসে বাসে ওঠে। সেখানে আরো অনেক লোক আসে এবং তারাও বাসে ওঠে। এরপর গাড়ি চলতে থাকে। তখন কাস্তে ড্রাইভারের খাতা দেখে বলে, এখানে জননী এর নাম্বার দাগানো কেন? তখন কন্ট্রাক্টর বলে, আমরা সামনের বাস স্টপে গিয়ে জননীকে ফোন দিই, কিন্তু তার ফোন বন্ধ দেখায়, এই জন্য তার নাম্বার গোলকে রাখি। আর তখন দুজন লোক আসে এবং তারা বাসে ওঠে। জননীকে না পেয়ে তারা আবার বাস নিয়ে চলতে থাকে। আর এই কন্ট্রাক্টর নেশায় ছিল। এসআই মানি তাকে মেরে বলে, আসল ঘটনা বল। এরপর সে বলে, ভিতরে একজন বমি করছিল, তাকে বাজে কথা বলায় জিভা আমার উপর আক্রমণ করে এবং আমাদের ভিতরে হাতাহাতিও মারামারি হয়। ড্রাইভার তখন বলে, স্যার, যা হয়েছে ভুল করে হয়েছে, আপনি তাকে মাফ করে দেন। কাস্তে তখন বলে, এরপর আবার কখন দেখা হয়? কন্ট্রাক্টর বলে, আমি যখন পানিতে যাই তখন তার সাথে দেখা হয়। সেখানে আরো অনেক লোক ছিল এবং তাদেরকেও দেখা হয়। এছাড়াও বাস ছাড়তে আসলে আমাদের দেরি হয়ে গেছিল। 8টার সময় বাস ছাড়ার কথা থাকে, কিন্তু আমাদের ওই দিনকে 8:30টায় বাস ছাড়া হয়। ড্রাইভার তখন বলে, স্যার, বাস একবার চলা শুরু করলে আর থামাতে পারি না, কারণ বাসে জিপিএস লাগানো থাকে। এজন্য উপর থেকে বলে দেয় কোথায় বাস থামাতে হবে এবং কোথায় কি করতে হবে। কাস্তে তখন বলে, এছাড়া জিভার সাথে আর কারো কি ঝামেলা হয়েছিল? তখন তাদের চেহারা অন্যরকম হয়ে যায়। তখন কন্ট্রাক্টর বলে, একজন মেয়ের সাথে হয়েছিল। এরপর সেই মেয়েকে ডাকা হয়। সেই মেয়ে তখন ভিতরে আসে। কাস্তে তখন জিজ্ঞেস করে। ওই মেয়ে তখন বলে, আমরা যখন বাসে উঠি তখন সেখানে জিভা কন্ট্রাক্টর মারামারি করছিল। এবং মারামারি করার ভিতরে কন্ট্রাক্টরের মাথা কেটে যায়। এটা দেখে আমি বলি, ঝামেলা হয়েছে বলে কি কন্ট্রাক্টরকে মারতে হবে? এতে সবাই আমার প্রতি বিরক্ত হয়। আর আমি একজন ডাক্তার ছিলাম, এজন্য কন্ট্রাক্টরের মাথায় ওষুধ লাগাই দিয়েছিলাম। আমি এতটুকু পর্যন্তই করেছি। কাস্তে তখন তাকে যেতে দেয়। অফিসার তখন ফোন করে জানায়, কালীপট্টি এরিয়ায় কালকে নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছু সাজানো হচ্ছে, এখানে ওই মেয়ে কোথাও নেই। কাস্তে বলে, ওই এরিয়ায় সব জায়গায় খুঁজো, কোনো জায়গায় বাদ দিবে না। এরপর কাস্তে জেবার গার্লফ্রেন্ডকে ডেকে দিতে বলে। দিবিয়া ভিতরে আসলে কাস্তে বলে, তুমি আর জিভা একসাথে বাসে এসেছিলে, তাহলে তোমরা আলাদা আলাদা কেন বসেছিলে? তখন দিবিয়া বলে, বাসে একজন প্রেগনেন্ট মহিলা ছিল, সে খুব কান্না করছিল। তখন তার কাছে গেলে সে বলে, মা বাবার বিরুদ্ধে গিয়ে সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে।
প্রথমে ভালো থাকলেও পরে সে আমাকে নির্যাতন করতে থাকে। এজন্য সহ্য করতে না পেরে বাবার বাড়ি ফিরে যাচ্ছি। আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার পাশে ছিলাম। জিভাও আমার এই কাজের জন্য সম্মতি জানাই। কাস্তে বলে, জিভার সাথে সম্পর্ক তোমার কিভাবে? তখন দিব্যা বলে, আমরা একই সাথে কলেজে পড়তাম, আমাদের 4 বছরের সম্পর্ক ছিল। একদিন বাড়িতে অনুষ্ঠান ছিল, জিভা সেখানে সবার সামনে আমাদের এই সম্পর্কের কথা বলে, কিন্তু আমার বাড়ির লোক কেউ মেনে নেয় না, তাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। আর এর পরের দিনই আমার বিয়ে ঠিক করে। আমি তখন জিভাকে এই কথাগুলো বলি এবং পালিয়ে যেতে চাই। এরপর জিভা আমাকে নিয়ে পালিয়ে যায়। আসলে জিভা ছিল খুবই ভালো মানুষ। কাস্তে তখন পরিস্থিতি বুঝতে পারে। তখন সে বলে, তুমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। তখন আমরা দেখি একটা চোরকে ধরে আনে, তাকে মারতে থাকে। কাস্তে তখন বাইরে বেরিয়ে আসে, এসে বলে, কি হয়েছে? তখন এসআই মানি বলে, সে একটা দোকানের তালা ভাঙছিল এবং পুলিশের গায়ে হাত দেয়। কাস্তে তখন বলে, তাকে আরো মারো এবং বুঝিয়ে দাও পুলিশ কি জিনিস। এই বলে কাস্তে সেখান থেকে চলে যায়। তখন এসআই মানি কেজভান নামের একজনকে ডাক দেয়। তখন সে আসলে তাকে দেখে দিভিয়া অবাক হয়ে যায় আর বলে, এই মেরেছে জিভাকে। সে তখন পালাতে যায় এবং তাকে ধরে ফেলা হয়। তখন আমরা দেখি কাস্তে টেবিলে বন্দুক রাখে এবং বলে, কি ঘটনা হয়েছে সব বল। তখন সে বলে, জিভাকে যখন বাড়ি থেকে বের করে দেয় সে কথা শুনছিল না, এজন্য তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। জাগান আমাকে ফোন করে জানায় জিভা দিভিয়াকে নিয়ে পালিয়ে গেছে। তখন আমি তাকে খুঁজতে বের হই এবং বাস স্টপে যেয়ে দেখি তারা বাসে উঠছে। তখন আমি জাগানকে ফোন দিই, সে বলে নজরে রাখতে। আমি তখন লুকিয়ে তাদেরকে ফলো করতে থাকি। কাস্তে বলে, তাহলে তুই মেরেছিস, নয়তো খুনিকে তুই তো দেখেছিস। কেজভান বলে, স্যার আমি মারিনি, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি দেখিনি কে মেরেছে। কাস্তে বলে, তাহলে রাত 3টার সময় কাকে ফোন দিয়েছিস? তখন সে বলে, স্যার জাগানকে জানিয়েছিলাম যে জিভা মারা গেছে। আর তখন বাইরে গুলি শব্দ শুনতে পাই। সে বাইরে আসে, দেখে একজন গুলি নিয়ে মারতে যাচ্ছে। তখন তার ছেলে বলে, স্যার আমার বাবার মাথায় সমস্যা আছে, এজন্য সে একটু পাগলামি করছে। তখন কাস্তে তার কাছে বন্দুক চাই এবং সে ভয়ে ভয়ে বন্দুক দেয়। তখন ডাক্তার তাকে ফোন দেয়, সে বলে চাকুতে গুরু নামের একজনের হাতের ছাপের মিল পাওয়া গেছে, আর বাকি সব তথ্য আমি আপনাকে পাঠাচ্ছি। তখন কাস্তে বলে, এখানে গুরু কে আছে? কেউ তখন উত্তর দেয় না। তখন আমরা দেখি একজন খুব ভয় পেয়ে থাকে। এতে কাস্তে বুঝে ফেলে সে হলো আসল অপরাধী এবং তাকে ধরে মারতে থাকে। কাস্তে বলে, কেন মেরেছিস তাকে? তখন সে বলে, আমি হোটেলে কাজ করতাম, সেখানে তারা 2 জন এসেছিল। তখন আমরা দেখি সেখানে দেখা যায় বাথরুমে ফোনের ক্যামেরা লাগানো ছিল, যেটা দিব্যা দেখেছিল এবং এই কথা সে জিভাকে বলে। জিভা এই কথা শুনে সে পুরো রেগে যায় এবং ফোন নিয়ে গিয়ে বলে, এটা কার ফোন? তখন একজন বলে, এটা তো গুরুর ফোন। তখন সে গুরুকে ডাক দেয়। জিভা তাকে দেখে রেগে যায় এবং তাকে মারতে থাকে, বলে বাথরুমে মেয়েদের ভিডিও করিস, এই বলে তাকে সবার সামনে মারতে থাকে। এতে গুরুর অনেক রাগ হয়, আর এই ঘটনার কারণে মালিক তাকে কাজ থেকে বের করে দেয়। একদিন সে বাস স্টেশনে শুয়েছিল, তখন জিভাকে সে বাসে উঠতে দেখে। এতে সে তাকে মারার জন্য সেও বাসে ওঠে, আর সে আগে থেকে নেশা করেছিল, এজন্য সে ভিতরে যেয়ে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে তখন দেখে সবাই ঘুমিয়ে আছে। জিভাকে তখন ছুরি দিয়ে মারতে যায়, যে দেখে তাকে আগেই কেউ একজন মেরে ফেলেছে। এতে ভয়ে তার ছুরি হাত থেকে পড়ে যায়। তখন সেটা খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পায় না। আর তখন সামনে কাউকে আসতে দেখে, এজন্য সে তার সিটিতে বসে। তখন কাস্তে বুঝতে পারে সে আসলে মারেনি, এজন্য সে তাকে আর কিছু বলে না। সে সময় তার কাছে একটা ফোন আসে অন্য একটা থানা থেকে। সে বলে, আপনি যে ফিঙ্গারপ্রিন্টগুলো পাঠিয়েছিলেন তার মধ্যে 2 জন আমাদের ক্রিমিনাল লিস্টে মিল পাওয়া গেছে, তাদের ছবি আপনাকে পাঠাচ্ছি। তখন আমরা সেই 2 জনকে দেখতে পাই। এরপর তাদেরকে জিজ্ঞেস করা হয়, কেন হত্যা করেছিস? তখনই অফিসার এসে তাদের ফোনে জিভার ছবি আছে সেটা দেখায়। এতে সন্দেহ আরো বেড়ে যায়। তখন ওই লোকেরা বলে, স্যার আমরা তাকে মারিনি, আমাদেরকে সুপারি দেওয়া হয়েছিল, কিন্তু 1 সপ্তাহ পর মারার জন্য। কাস্তে তখন দেখে তাদের পায়ে রক্ত লেগে রয়েছে। তখন সে বলে, এটা কিসের রক্ত? তখন বলে, আমরা একজন ব্যক্তির ব্যাগ ছিনতাই করছিলাম, তখন তাকে ছুরি দিয়ে মারার পরে সে রক্ত এসে আমাদের পায়ে পড়ে। আমরা ভয়ে তখন ব্যাগ ফেলে রেখে চলে আসি, আর সামনে তখন একটা বাস আসতে দেখি। এতে তখন আমরা উঠে পড়ি। সেখানে বাসের ভিতর ওঠার পর আমরা জিভাকে দেখতে পাই। এটা দেখি আমরা তখন অবাক হয়ে যাই, এজন্য সুপারি দেওয়া ব্যক্তির কাছে ফোন দিই, কিন্তু তার ফোন বন্ধ দেখায়। পরে আমরা জানতে পারি যে ব্যক্তি সুপারি দিয়েছিল সে আমাদের বাসেই ছিল। তখন সে কেজভানকে দেখায়, দেখিয়ে বলে, এই ব্যক্তি আমাদেরকে সুপারি দিয়েছিল। তখন আমরা দেখতে পারি বাইরে থেকে বিদ্যুৎ অফ করে দেয়, আর তখন কেজভান পালানোর চেষ্টা করে। বাইরে তখন মোটরসাইকেল এসে বোতলের বোম মারে এবং তারা সেখান থেকে পালাতে যায়। কেজভান পালানোর সময় তাকে ধরে ফেলে, আর মোটরসাইকেলওয়ালারা তারা পালিয়ে যায়। কেজভান তখন সামনে জাগানকে দেখায়, দেখিয়ে বলে, সে আমাকে সুপারি দিতে বলেছিল। কাস্তে তখন গিয়ে তাকে মারতে থাকে। তার পিতা বলে, আমার মেয়েকে খোঁজার জন্য তাকে পিছনে লাগিয়েছিলাম,
তখন কাস্তে তাদের কথা শোনে না, জাগানকে ধরে নিয়ে ভিতর দিক যেতে যায়। তখন একজন মহিলা বলে, তাদেরকে ছেড়ে দিন, আমি মানবাধিকার অফিসের একজন ব্যক্তি, আপনারা যেটা করছেন এটা ঠিক না। কাস্তে বলে, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনাদের বাসে একজন হত্যা হয়েছে, এজন্য আপনারা এখান থেকে যেতে পারবেন না। তখন সেই অফিসার ফোন করে বলে, স্যার সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। কাস্তে তখন বলে, যেভাবেই হোক রাতের ভিতরে খুনিকে ধরতে হবে, কোনোভাবে খোঁজা অফ করা যাবে না। এদিকে কিছু লোক মর্গে তখন মদ খায়, তারপরে লাশের কাছে যায়, যে দেখে লাশ নেই তখন তারা পুলিশকে ডাকে, তারাও ছুটে আসে এবং যে দেখে লাশ নেই তখন থানায় ফোন করে জানায় লাশ গায়েব হয়ে গেছে। এই কথা এসআই মানি বললে কাস্তেও সবাই অবাক হয়ে যায়। তখন কাস্তে খুব চিন্তায় পড়ে যায়। এসআই মানি বলে, এখন থানার ভিতরের খুনির সাথে আমাদের বাইরের খুনিকেও খুঁজে বের করতে হবে। তখন কাস্তে বলে, খুনি থানার ভিতরেই আছে আর পরিকল্পনাকারী থানার বাইরে আছে। তবে কাস্তে নিজের প্রতি খুব আত্মবিশ্বাস ছিল, এই জন্য সে কপালে তিলক লাগায় এবং তারপর সে রওনা দেয়। লাশ ঘরে যেয়ে পর্যবেক্ষণ করে, সেখান থেকে সে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে সামনের একটা ঘরে যায়, সেখানে বস্তায় বন্দি একটা লাশ দেখতে পায় এবং ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার লাশ দেখে বলে, কোনো প্রকার মারামারি হয়নি হত্যা করার সময় এবং তার হাতে একটা দাগ দেখা যাচ্ছে। কাস্তে বলে, এটা তো ঘড়ির দাগ হতে পারে। তখন ডাক্তার বলে, হয়তো বা হতে পারে, কিন্তু জিবার হাতে ঘড়ি ছিল কিনা এটা জানতো না, এজন্য সে এসআই মানির কাছে ফোন দেয়। তখন দিব্যার কাছ থেকে শিওর হয় জেবা হাতে ঘড়ি পড়েছিল, কিন্তু লাশের হাতে কোনো ঘড়ি ছিল না। এজন্য কাস্তে সবার ব্যাগ চেক করতে বলে। তখন তারা সবার ব্যাগ চেক করে। এদিকে তখন আমরা দেখি একটা গাড়ি এসে একটা মেয়েকে গাড়িতে উঠায় নিয়ে যায়। সামনের পুলিশ চেকিং এ কিছু পুলিশ দাঁড়িয়ে ছিল, কিন্তু ওই গাড়ি সেখানে দাঁড়ায় না, চলতে থাকে। তখন পুলিশেরা সেই গাড়ির পিছু করতে থাকে। কাস্তে তখন এই খবর জেনে যায় এবং সেও গাড়ির পিছু ফলো করতে থাকে। গাড়ির ভিতর থেকে তখন একটা বোতলের বোমা ছোড়া হয়, এতে পুলিশের গাড়ি রাস্তার পাশে যেয়ে ধাক্কা খায় আর তারা আর পিছু করতে পারে না। কিন্তু কাস্তে সে তাদের পিছু করতে থাকে। একসময় পালিয়ে তারা একটা খেলার মাঠে আসে, সেখানে গাড়ি রেখে তারা লুকিয়ে থাকে। কাস্তে গাড়ি থেকে নেমে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু চারিদিকে খুঁজে পায় না। ঠিক তখনই তার উপর বল দিয়ে হামলা চালায়, এতে সে অনেকটা ঘায়েল হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে মারামারি করতে থাকে, তাদের সবাইকে মারতে থাকে। কিন্তু শেষের দিকে একজন তার উপর রং দিয়ে পালিয়ে যায়। কাস্তে সামনের কাউকে খুঁজে পায় না। এরপর সে কাপড় বদলায় এবং বদলিয়ে লুঙ্গি পরে, আর তাদের গাড়ির ভিতরে একটা মেয়েকে পাওয়া যায়, তার অবস্থা খুবই খারাপ। এই মেয়ের নাম ছিল জননী, যাকে ফোন দিয়ে কন্ট্রাক্টর যোগাযোগ করতে পারছিল না। এরপর কাস্তে থানায় আসে, ড্রাইভার ও কন্ট্রাক্টরকে আনা হয়। কাস্তে বলে, কিভাবে জননী অন্য গাড়ির ভিতর ছিল? ড্রাইভার বলে, স্যার আমরা কিছু জানি না, সে যদি আমাদের গাড়িতে উঠতো তাহলে সবাই তো জানতে পারতো। আর এছাড়া আমাদের গাড়ি কোথায় থামবে, কোন রাস্তা দিয়ে যাবে, এই সকল সবকিছু অফিস থেকে নির্ধারণ করে, আমরা যেখানে সেখানে দাঁড়াতে পারি না। আপনি দরকার হলে তাদের সাথে কথা বলে দেখতে পারেন। তখন কাস্তে তাদের অফিসে ফোন দেয়, সেখান থেকে জানতে চাই বাস কোথায় কোথায় থেমেছে। তখন সে বলতে থাকে বাস কোথায় কোথায় থেমেছে। তখন কাস্তে অশোকনগর থানায় ফোন দিয়ে বলে, সিসিটিভি ফুটেজে বাসের নাম্বার অনুযায়ী খুঁজে দেখাও এবং বাসে কে কে উঠেছে এবং কে কে ছিল সেটা বলো, আর কোনো মেয়ে উঠেছে কিনা সেটাও জানাও। তখন ফুটেজ চেক করে বলে বাসে 2 জন যাত্রী ছিল আর কোনো মেয়ে বাসে ওঠেনি। তখন কাস্তে চিন্তায় পড়ে যায় আর বিষয়টা বোঝার চেষ্টা করে। তখন কাস্তে তাকে আরেকটা কাজ করতে বলে। এরপর কাস্তে বাইরে আসে এবং বলে সবাইকে ফোন দাও, যাতে সবাই তাদের পরিবারের সাথে কথা বলতে পারে। তখন সবাইকে ফোন দেওয়া হয় আর সবাই তখন কথা বলতে থাকে। এদিকে কাস্তে তখন সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সিসিটিভি ফুটেজে বাসের কিছু একটা দেখে সন্দেহ করে। তখন সে থানায় ফোন করে। অফিসার বলে, স্যার সবাই পরিবারের সাথে কথা বলছে, তবে 2 জন ব্যক্তি অভিনয় করে ফোন দেওয়ার। কাস্তে তখন তাদের সব তথ্য তাকে পাঠাতে বলে। তখন কাস্তে একটা নাম্বারের তথ্য বের করতে বলে, আর এদিকে ভিকি সেই তথ্য বের করতে থাকে। আর কাস্তে আত্মুর টলে যায়, সেখানে বাসের ভিডিও দেখে একটা ছবি তোলে। সেই ছবি অফিসার কার্তিকের কাছে পাঠান। অফিসার তখন তার কথা অনুযায়ী রওনা দেয়, নাম্বারের লোকেশন ট্র্যাক করে কাস্তের কাছে বলে। কাস্তে সেই লোকেশন অফিসার কার্তিককে ফোন করে বলে, তাকে জানালে সে দ্রুত সেই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কাস্তে থানায় আবার ফিরে আসে, আগের সব বিষয় নিয়ে ভাবতে থাকে, বিভিন্ন বিষয় সে মিলাতে থাকে। বাইরে এসে দেখে একটা ছেলে ফোনে ছবি তুলছে। তখন হঠাৎই কাস্তের পুরাতন কথা মনে পড়ে যায়, সে এর আগেও ফোনে ছবি তুলছিল। তখন তাকে ডাক দেয় এবং তার কাছ থেকে ফোন নেয়। ফোনে তোলা ছবি আর থানার ভিতরে তোলা ছবি, এই 2টা ছবি সবারটা মিলাতে থাকে। তখন তার সন্দেহ হয়। এরপর সে বাইরে এসে বলে, খুনির তথ্য পাওয়া গেছে, তাই আপনারা বাড়ি যেতে পারেন। তখন সবাই বলে, কে সে? কাস্তে বলে, আপনারা কিছুক্ষণের ভিতরে জানতে পারবেন। এরপর সবাইকে বাসে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এরপর কাস্তে তখন এসআই মানির কাছে সব কথা বলতে থাকে, সে কিভাবে এই বিষয়গুলো জেনেছে। সে বলে, ড্রাইভার জানলো কিভাবে কোন লোকেশনে জননী যাবে। অফিসার তাকে জানিয়েছিল 9টার সময় বাসে ওঠেনি, কিন্তু পিছনে যখন 8:30টার দিকে যায় সেখানে একই নাম্বারের বাসে জননী উঠেছে। আর কাস্তে সিসিটিভি ফুটেজে দেখেছে একই নাম্বারের বাস এক এক সময় টোল ক্রস করেছে একই জায়গায়। আর এদিকে পরিবারকে কল দিতে বললে তারা দুজন অভিনয় করে কথা বলার, কিন্তু কথা বলে না। আর ড্রাইভারের নাম্বারে যখন তথ্য বের করেছি তখন জানতে পেরেছি ওই সময় 3জনের কাছে সে কল দিয়েছিল। একজন অন্য বাসের ড্রাইভার ছিল, আর তাছাড়া ড্রাইভারের সিটের নিচে ওষুধ পেয়েছিলাম। আর সেই ওষুধ দেখে ডাক্তার বলেছিল এই ওষুধ যে খাবে তার লড়ার কোনো শক্তি থাকবে না। আর একটা বোতলে তাদের 3জনের হাতে ছাপ ছিল, ড্রাইভার, কন্ডাক্টর আর জিভার। আর তখন সেখানে আমি টুল বক্স দেখি, কিন্তু টুল বক্সের ভিতর থেকে স্ক্রুড্রাইভার পাই না। আর এদিকে ডাক্তার আমাকে বলেছিল ভারী কোনো জিনিস দিয়ে তাকে আঘাত করেছে। তখন আমি চিন্তা করি ড্রাইভারদের আলাদা পোশাক থাকে, এজন্য আমি পোশাকও চেক দিই, কিন্তু সেখানে প্যান্ট পাই কেন শার্ট পাই না। এতে আমার সন্দেহ আরো বেড়ে যায়। এরপর আমি যখন ওই ছেলের ফোনে তোলা ছবি চেক দিই তখন আমি দেখতে পারি প্রথম দিকে যে শার্ট পরেছিল সেটার বোতাম ছিল 2 কোণা, আর পরে যখন থানার ভিতরে এসে ছবি তোলা হয় সেখানে শার্টের বোতাম ছিল 4 কোণা। এতে আমার পুরোপুরি বিশ্বাস হয়ে যায় এই খুন ড্রাইভারই করেছে। এরপর ড্রাইভারকে ধরে পিটানো হয়। কাস্তে বলে, তুই শার্ট চেঞ্জ করেছিস কিন্তু বাস থামেনি। ডাক্তার বলেছে বাসের স্টারিং এ 2জনের হাতে ছাপ আছে, কিন্তু বাসের অন্য কারোর সাথে কোনো মিল নেই। এর মানে তোর মালিকও এর সাথে যুক্ত আছে। এখন বল কেন মেরেছিস? এই বলে কানের ভিতরে কলা গাছের ছাল ঢুকাই দেয়। তখন ড্রাইভার খুব ভয় পেয়ে যায় এবং সে বলে আমি সবকিছু স্বীকার করছি। তখন সে বলে অবৈধ কাজের জন্য একই নম্বরে বাস ব্যবহার করা হয় যাতে পুলিশ সন্দেহ না করে। আমার যেতে দেরি হওয়ায় জননী আগের বাসে উঠে পড়ে। তখন অতীতের ঘটনা দেখানো হয়। দেখা যায় বাস জননীকে না নিয়ে চলে যায়। তখন বাইকে করে জননী তাদের সামনে যে পৌঁছায় এবং বাস থামায়। জননী তখন বলে বাসের টিকিট বুকিং করেছে, না নিয়ে চলে যাচ্ছেন কেন? আর আমি একজন সাংবাদিক। এই কথা শুনে তখন তাকে ভিতর দিলা নেয়। জননী ভিতরে যে দেখে কেউ নেই আর সেখানে অবৈধ কিছু রয়েছে। তখন পিছন থেকে তাকে আঘাত করে, এরপর তাকে অনেক মারে, এক পর্যায়ে তাকে ধর্ষণ করে। এরপর ড্রাইভার দেখে সামনে বাস দাঁড়িয়ে আছে, এজন্য তাকে কল দেয় এবং সে বলে পেট খারাপ হয়েছে, কিন্তু কথা ছিল সে আমার গাড়ির আগে যাবে, এই জন্য সে বাসকে স্লো করে যাতে সে গাড়িটা সামনে এগিয়ে যেতে পারে। আর এদিকে তখন জিভা জানালার কাছে বসেছিল। সামনের গাড়ির ভিতরে জননীকে সে দেখতে পায় আক্রমণ করা অবস্থায়, এজন্য সে ড্রাইভারের কাছে এসে বলে সামনের গাড়িতে একজন মেয়েকে নির্যাতন করা হচ্ছে, গাড়ি জোরে চালাও। ড্রাইভার তখন বলে জোরে চালিয়ে রিস্ক নিতে পারবো না, গাড়িতে অনেকে আছে। তখন জিবা পুলিশে ফোন করে এবং সব তথ্য জানায়। শেষে তার নাম বলতে গেলে তার ফোন বন্ধ হয়ে যায়। ড্রাইভার তখন বলে স্যার আমি তাকে মারতে চাইনি, কিন্তু সে পুলিশকে জানিয়ে দিয়েছিল, এজন্য ঘুমের ওষুধ পানিতে মেশাই। কন্ট্রাক্টর তখন নেশায় ঘুমিয়েছিল, তাকে ডেকে পানি খাওয়াই আর জিবাকেও পানি খেতে দিই। এরপর পানি খাওয়ার পর জিবার চোখে ঘুম চলে আসে। আমি তাকে সিটে যাওয়ার জন্য বলি যাতে কেউ সন্দেহ না করে। জিভা গিয়ে তার সিটে বসে এবং ঘুমিয়ে পড়ে। এরপর ওই বাসের ড্রাইভারকে ফোন করে বলি বাসে কি হচ্ছে। তখন সে সব কথাগুলো খুলে বলে। আমি তখন অনেক ভয় পেয়ে যাই, এজন্য স্যারের কাছে ফোন দিই। ঘটনা বললে স্যার বলে তাকে মেরে ফেলতে। আমি স্যারের কাছে অনেক ঋণী ছিলাম, তাই এই কথা না করতে পারিনি। আমি তখন ড্রাইভারকে সামনে যেতে বারণ করি, কারণ সামনে চেকপোস্টে পুলিশ ছিল, এজন্য আমি তাকে ইউটার্ন নিয়ে ফিরে আসতে বলি আর তার কন্ট্রাক্টরকে রাস্তায় রাখতে বলি। সামনে এগিয়ে গিয়ে তাকে দেখতে পাই, কিন্তু আমি গাড়ি থামাতে পারবো না জিপিএস লাগার কারণে, এজন্য আমি গাড়ি স্লো করি যাতে সে গাড়িতে উঠতে পারে। তখন আমি তাকে গাড়ি চালাতে দিই। আমি তখন টুল বক্স থেকে স্ক্রুড্রাইভার নিয়ে লুকিয়ে ভিতরে যাই, সেখানে কেউ জেগে আছে কিনা সেটা দেখি আর সুযোগ বুঝে তার উপর বালিশ চাপা দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করি। এতে সে চিৎকার করতে পারে না আর কিছুক্ষণের ভিতরেই সে মারা যায়। এরপর আমি শার্ট চেঞ্জ করে নতুন শার্ট পরি, টিস্যু দিয়ে রক্ত মুছে সেই শার্ট বালিশের ভিতর ঢুকিয়ে সেটা বাইরে ফেলে দিই। এরপর সেই ড্রাইভারকে ফোন করে বলি ব্রিজের উপর বাবুকে রেখে দিচ্ছি, তাকে তুলে নাও। এরপর সে তাকে তুলে নেয়। তখন তাকে বলি বডিকে আমার বলা সেই জায়গায় নিয়ে যেয়ে তাকে ফেলে দাও। তখন সেখান থেকে বসের লোকজন সে বডি তুলে নেয়। এসব ঘটনা আমার বসকে বললে সে বলে আমি সবকিছু সামলাই নেব। তখন কাস্তে ড্রাইভারের কান থেকে কলার ছাল বের করে দেয়। তখন সে বলে স্যার আমি সব কথা বলে দিয়েছি। তখন কাস্তে বলে তুই সবকিছু বলেছিস, কিন্তু ওই বাসের ভিতর কি ছিল সেটা বলিসনি, সেটা বল।
কিন্তু সে বলতে চায় না। কাস্তে তাকে লাথি মেরে ফেলে দেয় আর তাকে কাপড় পরিয়ে উঠিয়ে নিয়ে আসতে বলে। এরপর ভিতরে এসে ড্রাইভার বলে, স্যার আমি আপনাকে বলে দিলে আমার পরিবারকে বাঁচাবে কে? তারা আমার পরিবারকে মেরে ফেলবে। আর তখন জেলের ভিতর থেকে একজন তাকে গুলি করে এবং তাকে মেরে ফেলে। তখন অফিসারও তাকে গুলি করে মেরে ফেলে। কাস্তে বলে, এ কি করলে তুমি? অফিসার বলে, না মারলে সে আপনাকে মেরে ফেলতো। তখন সেখানে থাকা তাদের দুজনের লাশ দেখানো হয়। আর অতীতে দেখা যায় বস তাকে বন্দুক দিয়ে বলেছিল ড্রাইভার যদি স্বীকার করে তাকে মেরে ফেলবে, এজন্য সে ইচ্ছা করেই পুলিশের কাছে ধরা দিয়েছিল। তখন একজন ফোন করে জানায় বাস পাওয়া গেছে। সেখানে গিয়ে কাস্তে দেখে বাবু ও ড্রাইভারকে দুজনকেই মেরে ফেলেছে আর গাড়ির ভিতর কোনো অবৈধ জিনিস নেই। এতে সে ভেঙে পড়ে এবং চিন্তা করতে থাকে। তখন এসআই মানে তাকে সাহস যোগায়। এরপর সে আলফা টিমকে বলে প্রস্তুত হতে। এরপর তারা আকাশে ড্রোন উড়ায়। কাস্তে এসআই মানিককে বন্দুক দিয়ে বলে প্রয়োজন হলে ব্যবহার করবেন, এটা আপনাকে প্রয়োজনের জন্য দিলাম। এই বলে সে রওনা দেয়। এদিকে আমরা একজনকে দেখতে পাই, সে নির্বাচনের জন্য একজনকে ধরে আনে, যে ছিল একজন অপোজিটের নেতা। তাকে আগে না মেরে কিডন্যাপ করে রেখে দিয়েছিল, এখন নির্বাচনে জেতার জন্য তাকে মেরে ফেলে। তখন ওই ব্যক্তির অতীত দেখানো হয়, এই ছিল তাদের বস, তার আদেশেই এতগুলো হত্যা হয়েছে। তখন আমরা দেখি কাস্তে সেখানে পৌঁছায় যায়। সে ড্রোনের সাহায্যে লোকেশনগুলো জানতে পেরেছিল। সেখানে সে কাউকে দেখতে পায় না, তবে সামনের টেবিলে খাবার দেখে সে বুঝতে পারে এখানে লোক ছিল। তখন সামনে সে খুঁজতে থাকে, তখনই তার উপর হামলা চালায়। এতে তাদের সাথে কাস্তের অনেক মারামারি শুরু হয়, সবাইকে সে একাই মারতে থাকে। এরপর আমরা দেখি ওই লোক নিখোঁজ হওয়া মেয়ের গলা টিপে ধরে আসেন। তখন সেখানে কাস্তে আসে। সে ওই মেয়েকে দেখে ছবির সাথে সেই মেয়ের কথা মনে পড়ে। তখন সে পাশে চেয়ার থাকা সেটা লাথি মেরে ওই ব্যক্তির দিকে আঘাত করে। এতে ওই মেয়ে ছাড়া পায়। আর তখন কাস্তের সাথে তার মারামারি শুরু হয়। এদিকে পুলিশেরা তখন একটা অ্যাম্বুলেন্সকে আটকায়। সেখানে একজনকে দেখে জিজ্ঞেস করে, কে আপনি? কিন্তু সে কোনো উত্তর দেয় না। এদিকে আমরা দেখি কাছ থেকে লাইট দিয়ে আঘাত করে এবং সেখান থেকে সে পালাই যায়। কাস্তে তখন খুঁজতে থাকে, আবারও তার উপর হামলা করে। তখন কাস্তে তাকে অনেক মারে। এরপর তাকেও মেয়েটিকে নিয়ে বাইরে আসে এবং গাড়িতে করে অ্যাম্বুলেন্সের কাছে আসে। মেয়েটি ছুটে গিয়ে ওই লোককে জড়িয়ে ধরে। তখন আমরা জানতে পারি ওই লোক হলো ওই মেয়ের বাবা। তখন অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বন্দুক ও ভোটিং মেশিন পাওয়া যায়। এটা দেখে ওই লোক বলে, আমি একজন ইলেকশন অফিসার, এরা আমাকে ভোটিং মেশিন বদলাতে বলে। আমি এই কাজ করবো না বললে তারা আমার মেয়েকে কিডন্যাপ করে। আমি পুলিশ কমপ্লেন করিনি, কিন্তু আমার পিতা ও স্ত্রী তারা যে কমপ্লেন করে। আসলে আমি আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছি, এজন্য আমি সারেন্ডার করতে রাজি আছি। তখন কাস্তে ভোটিং মেশিন দেখে এবং বুঝতে পারে এটা নকল। এজন্য সে তাকে গিয়ে বলে, এত কিছু করে তুই বেঁচে যাবি তা তো হবে না, এর সাজা তো তোকে পেতেই হবে। এই বলে সে তাকে গুলি করে মেরে ফেলে। আর আমাদের আজকের সিনেমা এভাবেই শেষ হয়ে যায়। তো সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।